পুলিশ ফাইল। ভাই বলছি ভাই আজকে দিনে ছেড়ে দে ভাই ভাই আজকে দিনে আমাকে ভাই সত্যি আজকে দিনে কালকে দিয়ে দেবো ভাই কালকে দিয়ে ভাই বলছি ভাই আজকে দিনে হাঁটবে। আরে শালা এ তো পুরো এক ঘর রে। ওই মার মার মারতে যাবো কেন? আরে মার না এই ওই নতুন মেয়েটা কে রে? পাড়ায় নতুন ইম্পোর্ট হয়েছে বলে মনে হচ্ছে। এই ওর দিকে ওরকমভাবে থাকাস না, আজ থেকে ওটা তোর বোন। মানে বোন কেন হতে যাবে? আমি একটু খেলবো না? ওটা বলেছি না তোর বোন, একদম থাকবে না ওর দিকে। ঠিক আছে তাহলে বরং বোনই। বলছি দীপুটা কোথায়? এখন আসেনি ও বাড়িতে? ফিরবে, এক্ষুনি ফিরে যাবে। একটা বকাটে ছেলে তৈরি হচ্ছে, সারাদিন শুধু বন্ধু বান্ধব নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে হা হা হি হি। বাচ্চা ছেলে, এই বয়সে তো একটু বন্ধু বান্ধব থাকবেই বাবা। তুমি আর তোমার দেহের হয়ে সাফাই গেল তো বৌমা। এমনিতে ওর মায়ের আশকারা পেয়ে ছেলেটা একদম গোল্লায় যেতে বসেছে। বাজে কথা বলো না তো, কি আশকারা দিই আমি দীপুকে? বৌদি খুব খিদে পেয়েছে, শিগগিরই খেতে দাও। তুই যে খেতে বসছিস চান করেছিস? সে কি দুপুরবেলা খেতে বসছে চান না করে? নোংরা ছেলে, ওরা হাদব কাজা মানবে না। যা 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 চান করে যা। আসলে বাবা দীপুটা সকাল থেকে কিছু খায়নি। কিরে দীপু, কিছু খাসনি তো? না, ওই জন্য আমার দীপুটার অমন মুখটা শুকিয়ে গেছে গো। তুই আগে বাবা শান্ত হয়ে বস তো, বসে খা, তারপরে একটু বিশ্রাম নিয়ে স্নান করবি। একদিন একটু অনিয়ম হলে কিছু হবে না, তাই না মা? একদম ঠিক বলেছ বৌমা। দীপুকে মাছটা দাও তো। সন্দুপু, একটা কথা মন দিয়ে শোন, তোর বউ আর তোর মা দুজন মিলে ছেলেটাকে উচ্ছন্নে পাঠাবে। দীপু পড়াশোনা এবার মনটা দে। হ্যাঁ, তোর যদি পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে একটা চাকরি বাকরি দেখ। খাওয়ার সময় যদি সবাই এরকম চিৎকার করে তাহলে ছেলেটা খাবে কি করে বলো তো মা? বটেই তো, তুই খা তো বাবা, তুই খেয়ে নে। দাদা একটা চা একটা সিগারেট। হ্যাঁ কি রে, তোরা কখন এলি? এই সবে এলাম। দীপু আসেনি এখনো? না না এখনো আসেনি ভাই। মেয়েদের স্কুলের গেটের সামনে চলে গেল নাকি ভাই? তা ওর তো এত সাহস নেই রে, কি বলিস? কি জানি, তাই না? কোথায় আছিস? আড্ডা মার। অনেক আড্ডা মেরেছিস, অনেক। যা যা ওই ঘরে যা, যা ঘরে যা। আরে মেয়েদের স্কুলের ছুটির সময় তো হয়ে গেল, এদিকে
দীপুর দেখা নাই রে, দীপুর দেখা নাই। হ্যাঁ রে, ওই যে সকালবেলা নতুন মেয়েটাকে যে টার্গেট করলো, তার কি হলো? কি যে হয় না মালটার মাঝে মাঝে, ভগবান জানে। এ কালুদা, এ আরো একটা চা আর একটা সিগারেট, বুঝলে? তাহলে কি হলো ভাই? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দীপুটা কি মিস করলো রে, কি মিস করলো? মেয়েটা নিঘাত ঘাড়গুড়ি ওকেই দেখছিল, বুঝলি তো? দীপু ভাই কি মিস করলি ভাই, কি মিস করলি? রাহ, প্রিয়া, ডাকছো দীপুদা? শোন না এদিকে। কি বলছো? তোর সাথে মেয়েটা কে রে? আগে তো দেখিনি। ও, ও তো রিঙ্কু। ওই জগদীশপুর ফাঁড়ির কাছে নতুন ভাড়া এসেছে। ওর বাবা দুধের গাড়ি চালায়। ও, তোদের ক্লাসে পড়ে? হ্যাঁ, আমাদের সেকশনেই পড়ে। কেন গো? কেমন মেয়ে রে? খুব ভালো মেয়ে। তা প্রেম করে? না না। আচ্ছা শোন না, এটা নে, ওকে দিবি। আর শোন, গোপনে দিবি কিন্তু, যা। এখনো তোমার নাম জানি না, শুধু জানি তুমি আমার হৃদয়ে গেঁথে গেছো সারা জীবনের মতো। কি রে, এখনো ড্রেস চেঞ্জ করিসনি? কখন খাবি? আয়, আমি তোকে খাই দিই। কত বেলা হয়ে গেল, খেয়াল নেই? হ্যাঁ কর। কি খাওয়া দাওয়া চলছে আমার মায়ের? হ্যাঁ বাবা। তা মা, নতুন স্কুল ভালো লাগছে তো? হ্যাঁ বাবা। তা বন্ধু হয়েছে তো ক্লাসে? কি রে, কি ভাবছিস? হ্যাঁ কর। পড়বে তো চিঠিটা?
নাকি ছিঁড়ে ফেলে দেবে, বা পড়ে যদি রেগে যায়? দীপু, আয় দীপু। হ্যাঁ বৌদি। এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? টিফিন রেডি, চল খেতে যাবি চল। বৌদি আমার খিদে নেই, এখন কিছু খাবো না। খিদে নেই, এখন কিছু খাবো না বললেই হলো? ওরে, কিছু না খেলে যে পেটে পিত্তি পড়বে। চল খাবি, চল চল বলছি। কি ভাই কাঁদছিস কেন ভাই? আমাকে বল ভাই, আমাকে বল, কাঁদছিস কেন ভাই? বল বল কাজ। বড় ভুল করে ফেলেছি রে ভাই। তা না ভাই না, তুই কোনো ভুল টুল করিস নি ভাই। এই আমি মাথার চুল ছুঁয়ে বলছি ভাই, তুই কোনো ভুল করিস নি। তুই চিঠি লিখে না একেবারে ঠিক কাজ করেছিস। তুই যদি চিঠি না লিখতিস না, ওরকম একটা কিয়ারা আডবাণীর মতন মেয়েকে না অন্য কেউ উঠিয়ে নিয়ে চলে গেল। ঠিক বলছিস ভাই, একই চোখ ছুঁয়ে বলছি ভাই। তুই যদি আর একটু দেরি করতিস না, ওরকম একটা সুন্দরী মেয়েকে আমি উঠিনি তো আমাকে কোনো বিশ্বাস নেই ভাই। রাজুচি বলেছি না রিঙ্কু তোর বোন, ওদিকে কুদৃষ্টি দিবি না। তোর মনে থাকে না কেন? জামাইবাবু, আমার ভুল হয়ে গেছে জামাইবাবু, আমাকে ক্ষমা করে দাও। এই তোমার পা দুখানি কই দেখি, আমার পা দুখানি। এই তোমার পা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি জামাইবাবু, আর কোনোদিন না ওর দিকে কুদৃষ্টি দেবো না, ওকে বোনের চোখেই দেখবো, এই আমি প্রতিজ্ঞা করছি। আচ্ছা রাজু, ও যদি আমার চিঠি বলে রেগে যায়? তা একটু রেগে যেতে পারে ভাই, তুই না হেভি বানান ভুল করিস। দীপুদা, একটু শুনবে? এ নাও, রিঙ্কু দিয়েছে, এটা পড়ে দেখুন। কি হলো? চিঠি দিয়েছে? লিলুয়া থানার জগদীশপুর ফাঁড়ি এলাকার দীপঙ্কর বসাক ওরফে দীপুর সঙ্গে নাবালিকা কিশোরী রিঙ্কুর প্রেম হয়ে যায়। জলপ্রপাতের মতন প্রবল প্রেম। বাড়িতে জানাজানি হতে দেরি হয় না। ছি 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 ছি, নতুন জায়গা, সদ্য এসেছি আমরা, এখানে এইভাবে মুখ পড়ালি আমাদের। তোর কাছে আমরা এটা আশা করিনি রে মা। আমরা গরিব হতে পারি, কিন্তু তোর কোনোদিন কোনো অভাব তো রাখিনি। তুই তাই বলে এভাবে আমাদের ঠকালি? আমি এখনো পর্যন্ত ভাবতে পারছি না, 5 মিনিট হয়ে গেল নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমাদের মেয়ে হয়ে কিনা প্রকাশ্য দিবালোকে একটা পার্কের মধ্যে একটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে। ছি 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 ছি। আমি ওকে ভালোবাসি বাবা, দীপু খুব ভালো ছেলে। চুপ! আর একটা কথা বলবি না। এতদিন পর্যন্ত গায়ে হাত তোলা তো দূরের কথা, বকাবকি পর্যন্ত করিনি, কিন্তু এই বিষয়ে তুমি যদি আর একটা কথা বলো না, নেড়ে হাত তোলা ঘরে ফেলে রাখবো। শোনো, আজ থেকে ওর বাড়ি থেকে বেরোনো বন্ধ, স্কুলও বন্ধ। তোর কাছে এটা আশা করিনি আমি। তাই? হ্যাঁ গো দীপুদা, তোমাকে আর ওকে ওর বাবা যে পার্কে দেখে ফেলেছিল না, তারপর থেকে তোকে ঘরে আটকে রেখেছে, বেরোতেই দিচ্ছে না। আমরা কিন্তু খুব খোলাখুলি মিশছিলে, একটু তো সাবধান হবে বলো। আরে আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম, ভাবলাম ওর শরীর খারাপ করেছে নাকি। এখন তো দেখছি ঘটনাই অন্য। আচ্ছা, ওর বাবাকে দেখে তো একবার ওই অমরেশপুরি টাইপ মনে হয়নি?
আচ্ছা প্রিয়া, তোকে সন্দেহ করেনি তো? মানে তোকে ওই বাড়িতে ঢুকতে দিচ্ছে? হ্যাঁ, আমায় সন্দেহ করেনি, তবে রিঙ্কুটা খুব কাঁদছিল জানো। ও তো তোমাকে খুব ভালোবাসে বললো। হো, আর আমি বুঝি ভালোবাসি না? তোরা তো ছেলেদের দুঃখটা দেখতেই পাস না। ছাড়ো, এখন কি করা যায় সেটা বলো। আমি ওকে বাড়ি থেকে বের করে নিয়ে পালাবো। কিন্তু কিভাবে? দাঁড়া, ভাবতে দে। মা, ও মা, মা আমার স্কুল যেতে থাকো না মা, প্লিজ। দেখ, বাবা যতক্ষণ না অনুমতি দিচ্ছে আমি ততক্ষণ স্কুলে যেতে দিতে পারবো না। আর আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। রিঙ্কু, কি রে প্রিয়া, এসছিস? স্কুল থেকে গেলি? হ্যাঁ কাকিমা, বল। রিঙ্কু তো স্কুলে যেতে পারছে না, তাই ওকে ক্লাস নোটগুলোই দিতে এসেছি। খুব ভালো করেছিস, বস তুই, আমি তোর জন্য জলখাবার নিয়ে আসছি। প্রিয়া, শোন, দাঁড়া, কাঁদিস না, বস। ও কেমন আছে রে? 1 মিনিট। এটা দীপুদা দিয়েছে। শোন, ও আজ রাতে তোকে নিয়ে পালাবে, এর মধ্যে পুরো প্ল্যানটা লেখা আছে। তুই ভালো করে পড়ে নিয়ে সেই মতো কাজ করবি, ঠিক আছে? তুই পড়, আমি দেখছি। আরে তুমি এসেছো? চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে চলো। আরে আরে, লাভ সিন করার টাইম অনেক পাবে জামাইবাবু, প্লিজ আসুন। চলুন চলুন বোন, চলুন। দীপঙ্কর ওরফে দীপুর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় কিশোরী রিঙ্কু। তারা সেই রাতে মন্দিরে গিয়ে বিয়েও করে নেয়। পরদিন সমস্তটা জানাজানি হয়ে যায়। দুই পরিবার দীপু আর রিঙ্কুকে বাড়িতে নিয়ে চলে আসে। দেখুন, এই বিয়ে তো অবৈধ, আমার মেয়ে নাবালিকা। ঠিকই বলেছেন, বিয়ে করলেই হলো, দেশে আইন কানুন নেই নাকি? সত্যি দীপু, তুই কিন্তু এই কাজটা খুব অন্যায় করেছিস। দাদা, আমি রিঙ্কুকে ভালোবাসি, আর ভালোবাসা অন্যায় নয়, অপরাধও নয়। এই একটা চরমের তো দাঁত খুলে ফেলে দেবো, বেয়াদব ছেলে। আরে তুই যা করেছিস না, এটা ক্রিমিনাল অফেন্স। একটা নাবালিকা মেয়েকে তুলে নিয়ে এসছিস, এবার ওনারা যদি তোর নামে কেস করে না, 10 বছরের জেল হবে তোর। আরে কি বলছো কি তুমি? দীপু না তোমার ছেলে? হ্যাঁ, আর দাদা দিদি আপনাকেও বলছি, দেখুন ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। ওদের এই বিয়ের সিদ্ধান্তটাকে আপনারা মেনে নিন না দয়া করে। হ্যাঁ মেসোমশাই, মাসিমা আমিও অনুরোধ করছি, দয়া করে এই বিয়েটা আপনারা মেনে নিন। ও মাসিমা, মেসোমশাইকে বোঝান একটু। এখানে আমার কিছু বলার নেই, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাকে মানতে হবে। মেসোমশাই, না না, আপাতত এই বিয়ে আমি মেনে নিতে পারবো না। না না, কেঁদে কোনো লাভ নেই। দেখুন, আমার সিদ্ধান্ত হলো আপাতত ছেলে ছেলের বাড়িতেই থাক, আমার মেয়েও আমার বাড়িতেই থাক। আপনারা অত্যন্ত ভালো মানুষ, আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমার মেয়ে সাবালিকা হোক, আপনার ছেলেও প্রতিষ্ঠিত হোক, তারপর না হয় দুজন দুজনকে বিয়ে দিয়ে দেওয়া যাবে। তাছাড়া এই বিয়েতে তো অনেক খরচা আছে, আমি কিছু সঞ্চয় করে নিই, তারপর না হয়। অত্যন্ত ভালো প্রস্তাব, এর থেকে ভালো সিদ্ধান্ত হয়ই না। আপনি বিচক্ষণ মানুষ। হ্যাঁ, আমারও মেসোমশাই কথা যুক্তিযুক্ত মনে হলো। তাহলে ওই সিদ্ধান্তই রইল, আপনার মেয়ে পড়াশোনা করুক, সাবালিকা হোক।
আর আমাদের গর্ধবটা মানুষ হোক, তারপর না হয় ওদের বিয়ে নিয়ে আলোচনায় বসা যাবে। তাহলে আসি। নমস্কার। চলো। কেন আমি শান্ত হও, শান্ত হও। আরে তোকে পার্মানেন্টলি জামাইবাবু করবো বলে না ঠিক করেছিলাম, তুই আমার ওই একটা আবদারও রাখতে পারলি না, একটা প্রমিসও রাখতে পারলি না। আরে তোর চোখের সামনে দিয়ে তোর বউকে উঠে নিয়ে ওরা চলে গেল, আর তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলিস? আরে তুই কি পুরুষ মানুষ? কি করবো বল, কেউ তো আমাদের সাপোর্ট করলো না, তোর বোন আর আমাকে সবাই ষড়যন্ত্র করে আলাদা করে দিল। আরে সব খাটনি বৃথা গেল রে ভাই, সব খাটনি বৃথা গেল। ওই মন্দিরের পুরুতকে তোর বিয়ে দেওয়ার জন্য পুরো 500 টাকা নগদ দিয়েছিলাম, পুরো 5টা বাংলা, তার দাম বৃথা গেল। তুই পুরুষ মানুষ, তুই নিজের বউকে ধরে রাখতে পারলি না? তোমার এই স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, তুমি সেই সিঁদুর তুলে ফেললে আর আমাকেও ভুলে গেলে। ভুলিনি গো, তুমি তো আমার স্বামী। আর তো 2-3 বছর, তারপর তো আমি সাবালিকা হয়ে যাবো, তারপর চিরকালের মতো তোমার কাছে চলে যাবো। 2-3 বছর? সে তো বহুদিন, বহু ঘন্টা, বহু মিনিট। আমি তোমাকে ছেড়ে তো 1 সেকেন্ডও থাকতে পারছি না। আমিও তোমার ছেড়ে থাকতে পারি না, বিশ্বাস করো, আমারও কষ্ট হয়। তাহলে এক্ষুনি চলো। কোথায়? আমাদের বাড়িতে। এখন কি করে সম্ভব? আমার বাবা তো আমাদের সম্পর্কটা মেনেই নিয়েছে, আর একটা মিটিং করে তো একটা সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর তো শুধুমাত্র আমার 18 বছর হওয়ার অপেক্ষা। আমি ওসব কিছু জানি না, আমি তোমাকে ছেড়ে 1 সেকেন্ডও থাকতে পারছি না, তুমি চলো। টিপু প্লিজ বোঝার চেষ্টা করো, বাবা যদি একবার রেগে যায় তাহলে আমাদের চিরকালের মতো আলাদা করে দেবে। বেশ, যেতে হবে না আমার সাথে, তুমি চলে যাও তোমার বাবার কাছে, কালকে আমার মৃত্যু সংবাদ পাবে। সব কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, তুমি যদি আজকেই আমার সাথে আমার বাড়িতে না যাও, আমি কালকে সুইসাইড করবোই, কিন্তু মনে রেখো। দীপঙ্করের আত্মহত্যার হুমকিতে ভয় পেয়ে যায় কিশোরী রিঙ্কু। ভালোবাসার মানুষ আত্মহত্যা করতে চাইলে কোনো মেয়ে স্থির থাকতে পারে কি? রিঙ্কুও পারেনি, তাই সে দীপঙ্করের সাথে তার বাড়িতে এসে ওঠে। খবর পেয়ে রিঙ্কুর বাবা মা ছুটে আসে দীপঙ্করের বাড়িতে। বিশ্বাস করুন দাদা, আমার ছেলেটারই দোষ। ওই আপনার মেয়েকে ফুসলে এখানে নিয়ে এসছে। কত করে বললাম যে ওকে বাড়ি দিয়ে আয়, শুনো না। জানেন, এক হাতে তালি বাজে না দাদা, আমার মেয়েও পাল্টে গেছে। আমাদের অভাবের সংসার, তবু আমরা নানা রকম সমস্ত কিছু দিয়ে মেয়েকে মানুষ করেছি, কিন্তু এভাবে যে বারবার ও আমাদের মুখ পোড়াবে ভাবতেও পারিনি। চল বাড়ি চল। না বাবা, আমি যাব না। আর তাছাড়া বিয়ের পর স্বামীর ঘরে মেয়েদের আসল ঘর হয়। চুপ কর। বসুন 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 বসুন, আপনি বসুন, একটু বসুন। বড্ড কথা বলতে শিখেছো তুমি না? আচ্ছা, তোর 2-3টে বছর সহ্য হচ্ছে না? আমরা বললাম তো বিয়ে দেব, বললাম তো যাব না। শুনুন দিদি, আপনি না ওকে জোর করবেন না। কি বলছো তুমি? আরে আমার কোলাঙ্গারটা কি কিছু করে? বউকে কি করে খাওয়াবে? উফ, শোনো, আমাদের খাওয়া জুটলে না ওরও খাওয়া জুটবে। সংসারে তো মাত্র একটা পেট বাড়ছে। মা তো ঠিকই বলছে বাবা। চুপ করো। এই একটা করতে করতে সংসার তো পেট বেড়ে যাবে কয়েক বছরে। বাবা একদম ঠিক কথা বলেছে। দীপুর এই হটকারী সিদ্ধান্ত একদম মানা যাবে না। আরে ও তো কিছু করেই না, আগে ও কিছু করুক। ও তো একটা টাকাও ইনকাম করে না এখন অবধি। অবশ্যই ইনকাম করে দেখাবো। আজ থেকে আমার বউয়ের দায়িত্ব আমি নিলাম। আরে আগে ইনকাম করে দেখা, শুধু চ্যাটাং চ্যাটাং কথা। এই তোর ইনকাম করার মুরুদ আছে? এই শোনো, দায়িত্ব পড়লে না সব পুরুষ মানুষই বদলে যায়, আমার দীপুও বদলে যাবে। আর বিয়ান, আপনারা আর আপত্তি করবেন না। ঠিক আছে, আমাদের আর কিছু বলার নেই, চলি। চলো। শোন, যতদিন ইনকাম করতে না পারবি ততদিন একসাথে শুবি না। ছি ছি, কখন কি বলো তার কোনো ঠিক নেই। চলো তো, মুখে কোনো লাগাম নেই। কিসের ছিচি? ওদের দুজনকে একসাথে শুতে দিলে আবার ক্যান্ডিডেট বাড়ি ফেলবে। আরে তোমার মুখে যা আসে তাই তুমি বলো, একটু মুখে লাগাম দাও তো। থামো, বুড়ো বয়সে যত ভীমরতি। চলো তো।
চলো ঘরে চলো। কেন? সংসারে ক্যান্ডিডেট বাড়াতে হবে না? ইস, অসভ্য। এই ঘটনার 1 বছর কাটতে না কাটতেই গোপা আর রিঙ্কুর একটা বাচ্চা হয়। বাচ্চা হবার পর বেশি রকম সমস্যা শুরু হয়। এতটা খুশি হওয়ার কি আছে? মেয়েটা 18 হলো না, মা হতে বসলো। আরে বাবা, এটা তো শরীরের পক্ষে ভালো না। তুমি ভুলে গেছো এই বয়সে আমিও কিন্তু মা হয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে আর মেয়েকে আমার নিজের উপার্জনে অতি যত্নে রেখেছিলাম, কোনোদিন কোনো কষ্ট দিইনি। কিন্তু দীপু তো কোনো পার্মানেন্ট কাজই করে না, যখন যেটা পায় করে। ও পারবে বাচ্চার বেবি ফুডের টাকা জোগাড় করতে? সেটা ঠিকই বলেছো। নাতি হয়েছে বলে লাফিও না। কে যোগাবে তোমার নাতির খরচা? আরে এই যুগে একটা বাচ্চা মানুষ করতে কত খরচা তোমার জানা আছে? এই শোনো, এত চিন্তা করো না তো। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এই ফাঁকা বুলি না রে, ছেলেকে ভালো একটা কাজ দেখতে বলো। বিরক্তিকর। লাইফে ঘেন্না ধরে গেল। সে কি রে, এখনো তো তোর বাচ্চা ষষ্ঠী পুজোই হলো না, এর মধ্যে জীবনে ঘেন্না ধরে গেল? আরে বাড়িতে ঢুকলেই হলো, বাবা দাঁত খাচাচ্ছে, দাদা চোখ রাঙাচ্ছে, বউ বলছে এটা এনে দাও ওটা এনে দাও। পাত্তা দিবি না ভাই, একদম পাত্তা দিবি না। আর বিশেষ করে ওই বউয়ের কথায় পাত্তা দেওয়া তো কোনো দরকারই নেই। চাপলেস থাক। আর যদি জানতাম বাচ্চার পেছনে এত খরচ, তাহলে সেটা বাচ্চাই নিতাম না। রাজু, আমার না একটা পার্মানেন্ট কাজ চাই। আচ্ছা, এই 4 দিন কাজ পেলাম, তারপরে আবার 1 দিন কাজ পেলাম না, আবার 4 দিন কাজ পেলাম না, এভাবে না আর হচ্ছে না। আমার না প্রত্যেক দিনের কাজ চাই, ওই মাস মাইনের কাজ। শোন ভাই, জীবনে না অত চাপ নিয়ে লাভ নেই, বুঝেছিস? হাতের সামনে যা পাচ্ছিস লুপে নেই, করে যা, ঠিক আছে? আর ওই বউ ফৌ ওদের কথা না এই এক কান দিয়ে ঢোকাবি আর এই আর এক কান দিয়ে বার করে দিবি, বুঝেছিস? চাপলেস থাক। আজও মদ খেয়ে এসছো? ওই বন্ধু বান্ধবরা একটু ধরলো তাই। সপ্তাহে কদিন ধরে তোমার বন্ধু বান্ধব? আরে ছোটবেলায় বন্ধু বান্ধব সব, না করা যায় নাকি ওসব? তুমি এখন বিবাহিত, তোমার একটা বাচ্চা আছে, ওর কথা ভেবেও তো এগুলো বন্ধ করতে পারো নাকি? আরে তুমি অশান্তি বন্ধ করো, খিদে পেয়েছে, যাও খাবারটা ঘরে আনো, বাবু দেখলে বাচ্চা চাবে। বাবুর জন্য বেবি ফুড, কাপ সিরাপ, ন্যাপি আনতে বলেছিলাম, এনেছিলে? না, টাকা ছিল না। সেই মদ খাবার বেলা টাকা থাকে, আর বাবুর জন্য খরচের সময় তোমার কাছে টাকা থাকে না। মাঝরাতে অশান্তি করো না তো। বাবুর দায়িত্ব নিতে পারবে না তো তাহলে ওকে এনেছিলে কেন পৃথিবীতে? আমি একাকে পৃথিবীতে এনেছিলাম? অসভ্যময়, মাঝরাতে ঝগড়া করছিস? তুমি অসভ্য, বইয়ের গায়ে হাত দাও, তুমি অসভ্য ছেলে। আমি অসভ্য? তুই অসভ্য, তুই অসভ্য। কাঁদিস না রে মা, কাঁদিস না। আর কেঁদে কি হবে? কি হবে? তখন বারবার তোমাকে আটকেছিলাম, তুমি শোনোনি। বাবা মা তোমার কাছে শত্রু ছিল। আহ, তুমি আর মরার উপর খাড়ার ঘা দিও না তো। দেখেছো মেয়েটাকে কিভাবে মেরেছে? পুরো কালশিটে পড়ে গেছে। কোনো কাজকর্ম করে না, সংসার সন্তানের উপর কোনো দায়িত্ব নেই, তার উপর মদ খায়। সেই ছেলে এই কাজ করবে না তো কি করবে? আসবো। কি করতে এসেছো তুমি এখানে? তুমি আমার মেয়েটাকে এইভাবে মেরেছো, লজ্জা করে না? তুমি আমার এই বাড়িতে এসেছো? যাও যাও এখান থেকে, তোমাকে দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে আমার। তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো। প্লিজ আমাকে ক্ষমা করুন, ওকে আমার সাথে যেতে দিন। রিঙ্কু, রিঙ্কু প্লিজ আমাকে ক্ষমা করো, আমি আর কখনো ভুল করবো না। রিঙ্কু প্লিজ। আর মদ খাবে না তো? না, সত্যি কখনো খাবো না। কাজে মন দেবে? হ্যাঁ দেবো, আর তোমার গাও কোনোদিন হাত তুলবো না। ঠিক আছে।
সেদিন রিঙ্কু দীপুর সঙ্গে বাড়ি চলে যায়। দীপু বেশ কিছুদিন সংসারে মন দেয়, কিন্তু কিছুদিন পর আবার মদ খায়, অশান্তি করে, রিঙ্কুর গায়ে হাত তোলে, আবার সবকিছু মানিয়েও নেয়। এইভাবেই চলতে থাকে। রিঙ্কুর বাবা মা দীপুর প্রতি বিরক্ত। নিজের মেয়ের ভালো চাইলেও নিজেদের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে নিজের মেয়ে আর নাতিকে চিরকালের মতো নিজেদের কাছে এনে রাখতে পারে না। এইভাবে কেটে যায় বেশ কয়েকটা বছর। একদিন, ভাই বেলুন পেয়েছো তো? এই নাও চকলেট। নাও নাও নাও। দাদুকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরে দীপু এখন সংসারে মন টন বসছে? ছেলে এমনিতে তো ভালো, কিন্তু মদ খেলে আর মানুষ থাকে না। এমনিতে তো কাজকর্ম আর কিছু জোটাতে পারলো না। তোর গায়ে হাত তোলে এখনো? ওসব বাদ দাও, ভুল আমি করেছি। এখন কার ওপরই বা অভিমান করবো বলো? কাকেই বা দোষারোপ করবো? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, রিঙ্কুর জন্য যেটা এনেছো দাও। কি এনেছো বাবা? কি এনেছো আমার জন্য? অনেকদিন আগে চেয়েছি, তখন টাকা ছিল না, তাই দিতে পারি। এই নে ধর। মোবাইল? থ্যাংক ইউ বাবা। এই মোবাইল নিয়ে চরম অশান্তি বাঁধলো দীপু আর রিঙ্কুর। অবশ্য পেছনে নিশ্চয়ই ইন্ধন ছিল। আরে ছে 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 ছে, এ কি করলো রে তোর শ্বশুর? হ্যাঁ, এ তো খাল কেটে কুমির ঢুকিয়ে দিল তোর ঘরে। হ্যাঁ, কি বলতে চাইছিস বলতো? ঠিকই বলছি ভাই, এখনকার দিনে না বেশিরভাগ সংসারে অশান্তি এই বউদের হাতে মোবাইলের জন্যই হয় ভাই। হ্যাঁ, কত সংসার এভাবে ভেঙে গেল। কি বলতে চাইছিস? ঠিকই বলছি ভাই, ওই যে আমাদের পাড়ার চিনুদা আছে না, ওর বউ রাজমিস্ত্রির সাথে ভাগলো। কেন? তা তো এই মোবাইলের জন্যই। মোবাইলে ওই ফ্রেন্ডশিপ করেছিল তো। ঠিক বলেছিস, মোবাইল পেয়ে যেন আমার বউটা বেশি বেশি খুশি। কেন? হোয়াট ইজ দ্য কারণ? দেখ, নিঘাত ওই মোবাইলে কারোর সাথে ফ্রেন্ডশিপ করেছে। কি বলছিস? ঠিকই বলছি ভাই, এই জন্যই মহাপুরুষরা বলে গেছে যে বাড়ির মহিলাদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না। কি দিবু, এ কোথায় চললি? এ মালটা শেষ করে যা। এ দিবু, এই দেখো। হ্যাঁ, রিঙ্কু, সারাক্ষণ ফোনে তোমার এত কি? আজও মদ খেয়ে এসছো? কি বিচ্ছিরি গন্ধ, যাও এখান থেকে। এখন তো আমাকে আর তোমার ভালো লাগবে না। ফোনে তো তোমার নতুন নাগর জুটেছে। কিসব নোংরা কথাবার্তা বলছো তুমি? আমি নোংরা কথা বলছি? আর তুমি যে ফোনে নোংরামিগুলো করছো? তুমি নিজে নোংরা, তাই সব কিছুতে নোংরামো খুঁজে পাচ্ছ। আমি নোংরা? এত বড় সাহস তোর? হ্যাঁ মা বল। হ্যালো মা। কি হয়েছে মা? রিঙ্কু কাঁদছিস কেন? বল কি হয়েছে, বলবি তো? আচ্ছা, আবারও মদ খেয়ে আমাকে মেরেছে। আমি নাকি মোবাইলে অন্য পুরুষের সাথে ফ্রেন্ডশিপ করে নোংরামো করছি। না, আমি আর সহ্য করব না। এবার আমি থানায় যাব, পুলিশকে জানাবো সব কথা। আমি জগদীশপুর ফাঁড়ির সামনে যাচ্ছি, তুই এক্ষুনি চলে আয়। যাচ্ছি মা। হ্যাঁ আয়, আজ ওকে আমি জেলে ঢুকিয়েই ছাড়বো। চলে আয়। রিঙ্কুর মা গোপা দেবী ফাঁড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন সেই রাতে। বহুক্ষণ হয়ে গেল, কিন্তু রিঙ্কু এলো না। স্বভাবতই রিঙ্কুর মা গোপা দেবী একটু রাগান্বিতই হলেন। পরদিন সকালবেলা রিঙ্কু তার ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে এলে গোপা দেবী রেগে তাকে কথা শোনান। নিজের ভালো পাগলেও বোঝে, শুধু তুই বুঝিস না, তাই জন্য তোর কপালে এত দুর্ভোগ।
কাল রাতে অতক্ষণ পর্যন্ত ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকলাম, তুই এলি না। তোর জন্য না কিছু করাটাই আমার বৃথা। বকছো মা? বকো বকো, সবাই আমাকেই বকো। আমি একটা ভুলে পড়া মানুষ। আমি আমার স্বামীকে ভালোবাসি, তাই পুলিশের কাছে নালিশ করতে পারছি না। আবার তোমাদেরকেও খুব ভালোবাসি, তার জন্য দুঃখ কষ্ট হলে সবার প্রথমে তোমার কাছেই ফোন করে বলি। আমি সবার অশান্তির কারণ হয়ে গেছি। এসব কি বলছিস মা? আমি তোর বাবা, আমরা সবাই তোর ভালো চাই। মা গো, বড্ড খিদে পেয়েছে মা, কাল থেকে কিছু খাইনি, একটু কিছু খেতে দেবে মা? ও মা, সে কথা আগে বলিসনি কেন? দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসছি। দেখো তো কি বিপদ, কিছু বলে না। মায়ের হাতে যত্ন করে খেয়ে ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় রিঙ্কু। গোপা তাকে অনেকবার করে থাকতে বলেছিলেন, কিন্তু রিঙ্কু রাজি হয়নি। এর কিছু ঘন্টা পর স্বপন আর গোপার কাছে খবর আসে যে রিঙ্কু বিষ খেয়েছে। দীপু তাকে হাসপাতালে নিয়ে গেছে। এই খবরটা আসার পরই স্বপন আর গোপা ছুটে যান হাসপাতালে। কি হয়েছে? কি হয়েছে নাকি? কি হয়েছে রিঙ্কুর, বলো কি হয়েছে? রিঙ্কু বিষ জাতীয় কিছু খেয়েছে। বিষ? কেন খেয়েছে? কখন খেয়েছে? আমি কিছু জানি না। কিছুক্ষণ আগে হঠাৎ রিঙ্কু, ও রিঙ্কু, কি খেয়েছো তুমি? মুখে গেজে বেরোচ্ছে কেন? রিঙ্কু, রিঙ্কু, বাবু মা কি খেয়েছে রে? মা দোকান থেকে কিছু একটা কিনে খেয়েছে। রিঙ্কু, কি খেয়েছো তুমি? রিঙ্কু, মা, বাবা, দাদা, বৌদি, রিঙ্কু তো কিচ্ছু হবে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। রিঙ্কু, তারপর আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। রিঙ্কু পাশাকের বাড়ির লোক কে আছেন? এই তো আমরা। উনি আর নেই, উনি মারা গেছেন। আই এম সরি। তুই আমার মেয়েটাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিস। বিশ্বাস করো না, সত্যি কিছু করিনি। তোকে তোকে আমি পুলিশে দেবো। তোকে আমি পুলিশে দেবো। কিছু করিনি। কম বয়সে বিয়ে, অসুখী সংসার, স্বামীর অত্যাচার, সন্দেহ, সব মিলিয়ে নিজের প্রতি ও চারপাশে সবার প্রতি কি অভিমানে নিজেকে শেষ করে দিল রিঙ্কু, নাকি তার স্বামী তাকে জোর করে বিষ খাইয়েছে? উত্তর দেবে আদালত। আপাতত রিঙ্কুর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে রিঙ্কুর স্বামী দীপঙ্কর পুলিশ হেফাজতে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।